হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক বাংলা ধ্বনি কাকে বলে। তোমাদের সিলেবাসের মধ্যে ধ্বনি যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা একটু বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 119, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা যে যে সুযোগ সুবিধা পাবে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না। ঠিক আছে, আমি তাহলে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলছি বাংলা ধ্বনি কাকে বলে। খুবই একটা ছোট্ট আর কি আলোচনার বিষয় কিন্তু আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো কি বলছি, বাংলা ধ্বনি কাকে বলে। ধ্বনি কাকে বলে, যেখানে কি বলছি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম মৌলিক শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলে। তাহলে এক লাইনে যদি আমাদেরকে জিজ্ঞেস করে ধ্বনির সংজ্ঞা, যেখানে আমরা কি বলবো, সেখানে হবে যে মানুষ যে তার বাকযন্ত্র যে রয়েছে, মানুষ যে কথা বলছে, সেই আওয়াজের যে ক্ষুদ্রতম শব্দ বা অংশটা সেটাকে কিন্তু আমরা ক্ষুদ্রতম যে আওয়াজটা রয়েছে সেটাকে কিন্তু আমরা ধ্বনি বলবো। কি বলছি, সহজ কথায় যদি আমরা বলি, আমরা মুখ দিয়ে যে কথা বলি বা আওয়াজ তৈরি করি তার সবচেয়ে ছোট্ট একক, ঠিক আছে, সেটাকেই কিন্তু কি বলছে, ধ্বনি। তাহলে এই যে এক একটা কথা বলছি সেটা যে ছোট্ট যে শব্দগুলো বা এককগুলো যে রয়েছে এগুলোকে কিন্তু আমরা ধ্বনি বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু জলজান্ত উদাহরণ। যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে এই ধ্বনিগুলো যে রয়েছে, ধ্বনিগুলোকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা রয়েছে। একটা রয়েছে স্বরধ্বনি, আরেকটা রয়েছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আমরা জানি, তাও একটু সংজ্ঞাটা দিয়ে দেখে নিই। সংজ্ঞা উদাহরণ দিয়ে কি বলছে, স্বরধ্বনি কাকে বলে, যে সব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। ঠিক আছে, স্বরধ্বনির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন স্বরধ্বনি উচ্চারণ করা হচ্ছে সেখানে কিন্তু অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ছে না, সেই স্বরধ্বনি কিন্তু একাই উচ্চারিত হয়, তখন তাকে আমরা কি বলি, স্বরধ্বনি। যেখানে অ, আ, ঠিক আছে, হর্ষই, তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি স্বরধ্বনির কিন্তু উদাহরণ। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞায় চলে যায়, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, বলছে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণাঙ্গভাবে উচ্চারিত হতে পারে না সেগুলোকে কি বলে, ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি যেটা উচ্চারণ করতে গেলে আমাদের স্বরধ্বনির প্রয়োজন পড়ে, ঠিক আছে, একা একা উচ্চারণ হতে কিন্তু পারে না, সেগুলোকে আমরা কি বলবো, ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, এগুলো কিন্তু উচ্চারণ করতে গেলে আমাদের কি স্বরধ্বনির প্রয়োগ কিন্তু করতে হবে যদি একটা শব্দ আমরা তৈরি করতে চাই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চলে গেল স্বরধ্বনির প্রকারভেদ। তাহলে এখানে আমরা সবশেষে বলতে পারি, একটা লাইনেও খুব সুন্দরভাবে বলেছে, ধ্বনি আর শব্দের মধ্যে কি পার্থক্য। বলছে কি, ধ্বনি যে আছে সেই ধ্বনি হলো ভাষার প্রাণ। ঠিক আছে, ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। ধ্বনি কানে শোনা যায় এবং এর লিখিত রূপকে আমরা কি বলি, বর্ণ বলি। ঠিক আছে, ধ্বনি যে আছে যেটা আমরা আওয়াজ করে বলছি সেটা যদি আমরা লিখি সেটাকে কিন্তু আমরা বর্ণ বলে থাকি। ঠিক আছে, তো এই যে ধ্বনির সংজ্ঞা, উদাহরণ, প্রকারভেদ নিয়ে কিন্তু আজকে ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।